আমি যা জানতে চাইছি ঠিকঠাক উত্তর দে, নয়তো বাকি গালটা তো আমার হাত পড়ে যাবে। হাজেরা ক্রোধান্বিত হয়ে বললেন। সে আমার স্বামী। আয়েশা উচ্চস্বরে হাসলেন, বললেন, স্বামীর সাথে রাত কাটালে যদি নষ্ট মেয়ে মানুষ না হয়, তবে স্বামীর সাথে এক ঘরে দিনের বেলায় কিছুক্ষণ থাকলে নষ্ট হলো কি করে? হাজেরা বেগম চমকালেন। ভরা মজলিসে নাক কাটা গেল তার, কিন্তু দম্বার পাত্রী তিনি নন। কণ্ঠে আবার দৃঢ়তা ফুটিয়ে বললেন, আমাকে জানায়নি বিয়ের কথা। আমি তো এসব ভাবতেই পারি, এতে আমার কি দোষ? আমার না হয় স্বামী, কিন্তু প্রান্তর সাথে কি ছিল ওর? সেটা তো নষ্টামি ছিল। পলক কিছু বলার জন্য এগিয়ে গেল, আশা হাত উঁচু করে থামিয়ে দিলেন। পলক দমে গেল। মুখের ওপর কথা বলার আর কোনো কালেই পছন্দ ছিল না, সে যদি হয় মায়ের মতো নমনীয় মমতাময়ী। আয়েশা তাচ্ছিল্য হেসে বললেন, তোকে জানাইনি, তুই কি সত্যি জানার ভাগিদার? কি করেছিস মেয়েটির জন্য? কিচ্ছু না, উল্টো তার জীবনটা নরক করে দিয়েছিস তোরা। সত্যি সত্যি কি জানার কথা ওর বিয়ে সম্পর্কে? যাকে জানানো তার অনুমতি নিয়েই বিয়ে হয়েছে। তোর ছেলেটাও কিন্তু সাক্ষী। তোর স্বামী জানে, তোর ছেলেও জানে। জানিস না শুধু তোরা দুই কুলাঙ্গার ভাই বোন। আর রইল বাকি প্রান্ত। পৃথার প্রান্তর যেমন সম্পর্ক, তপারও তাই। আমি নিজে ওদের বিয়ে দিতে চেয়েছিলাম। জানিস কি বলল? ওরা আলাদা মায়ের পেটে জন্মই নিয়েছে কেবল, কিন্তু ওরা ভাই বোন। রক্তের সম্পর্ক নাই থাকতে পারে, আত্মার সম্পর্ক আছে ওদের, আপন ভাই বোনের মতো। মতো না রে, ওরা আপনই। তুই বলতো, যদি ওদের মধ্যে তোর ধারণার মতো সম্পর্ক থেকে থাকতো, তবে ওরা কেন বিয়ে করলো না বলতে পারবি? উত্তর আছে তোর কাছে? হাজেরা বেগম অথই জলে সাঁতরে বেড়াচ্ছেন উত্তরের আশায়। তেমন সুবিধা করতে পারলেন না, তবুও বললেন, তবে প্রান্ত যে ঘন ঘন যেত আমার বাড়ি, সেটা তো কেবল ত্রপার জন্যই। আয়েশা দুঃখের মাঝেও হাসলেন। তোর ছেলে যে ছোটবেলা থেকে পিঠার জন্য পাগল ছিল, কত শত রাত দিন ওরা একসাথে থেকেছে। তোদের কি নোংরা বলেছিস? হাজেরা বেগম করুণ দৃষ্টিতে চেয়ে বললেন, ওদের ব্যাপার আলাদা। ও, ওদের ব্যাপার আলাদা, কারণ ওরা তোর আর আমার সন্তান। কিন্তু তপার তো কেউ নেই, তাই তপা যাই করুক সেটা নষ্টামি। আর তোর ছেলের জন্য সেটা প্রেম, তাই তো? হাজেরা বেগম মিনিট খানেক ভেবে বললেন, আমি মানছি প্রান্ত নির্দোষ, কিন্তু সেদিন কেউ তো ছিল তপার সাথে। কারোর সাথে তো নোংরামি কাজ ঠিকই করছিল ও। সেটা কে ছিল? আর প্রান্তই বা কিভাবে গেল ওখানে? নিজের চোখে তো আমি অবিশ্বাস করতে পারি না। আয়েশা চোখ মুখ শক্ত করে বললেন, তপাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল হাজেরা। হাজেরা বেগম চমকালেন। এরকম ঘটনা কে করতে পারে ভাবতে গিয়ে তার মাথা শূন্য শূন্য লাগছে। কোনো মতে বললেন, কে ছিল সে? আয়েশা মিনিট খানেক মৌন থেকে বললেন, সইতে পারবি তো? হাজেরা বেগম দমে গেলেন। থরথর করে কাঁপতে লাগলো শরীর। সোফায় বসে ভাবতে শুরু করলেন তপার ওই বাড়িতে আসার পরের একের পর এক ঘটনা। এক জায়গায় গিয়ে আটকে গেল তার ভাবনাগুলো। ব্যাক টাচ। টনক নড়ল হাজেরা বেগমের। অনবরত কানের ভেতরে প্রতিধ্বনিত হতে শুরু করলো শব্দ দুটো। কাপা কাপা গলায় শুধালেন, কে? আয়েশা রুদ্ধ কণ্ঠে বললেন, তুই যাকে ভাবছিস, তোর আদরের ভাই, দুধকলা দিয়ে পোষা কালসাপ। হাজেরা বেগম স্তব্ধ হয়ে গেলেন। নিজের কানকে তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যার জন্য যার কথা শুনে তপার সাথে এত জঘন্য ব্যবহার করেছে, সেই আজ অপরাধী, ঘৃণ্য অপরাধী। আদৌ এই অপরাধের কোনো ক্ষমা হয় কিনা জানা নেই তার। দ্বিতীয়বারের মতো তাজমহলে এসেছে তপা। বাগানের মাঝ বরাবর রাস্তায় দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল সে। বাড়ির ভেতরে মানুষের মতো পরিবেশটাও শান্ত, মায়াময়। অবশ্য তপা চেনেই কেবল পায়েলকে, সেটাও আবার একবারই কথা হয়েছে। তবুও যেন মানুষটার উত্তম ব্যবহারের রেশ রয়ে গেছে তপার মনে। সেদিনের মতো আজও দরজার উপরে হাস্যোজ্জ্বল মুখটাই দেখতে পেল তপা। বিনিময়ে তপার মুখটাও হাসিতে ভরে গেল। তথাকথিত ভাবে তপা প্রবেশাধিকার পেল। ড্রয়িং রুমে বসে সুখ দুঃখের আলাপ সেরে নিলেন দুজনে। পায়েল খানিকক্ষণ তপার দিকে তাকিয়ে থেকে পরন্ত বিকেলের নরম আলোয় মতো কোমল গলায় বললেন, তোমাকে অন্যরকম লাগছে আজ, কেন বলো তো? তপা বুঝতে পারল না এমন প্রশ্নের কারণ। উত্তর কি হতে পারে সেটাও জানা নেই তার, তাই প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। বলল,
কিরকম লাগছে আন্টি? পায়েল তাজওয়ার স্থির দৃষ্টিতে তাকালেন তপার দিকে, মিনিট খানেক তাকিয়ে রইলেন। তারপর খুঁজে পেলেন কাঙ্ক্ষিত প্রশ্ন, চোখ ছোট ছোট করে বললেন, বিয়ে করেছো? তপা এহেন প্রশ্নে চমকে উঠল, লজ্জাও পেল একটুখানি, মনে মনে ভাবল, কিন্তু মুখে বলল, বুঝলেন কি করে? পায়েল মুচকি হেসে বললেন, তোমার মুখ দেখে মনে হলো হয়তোবা নাকের ফুলটার জন্য। তপা ঈষৎ লজ্জা পেল। পর মুহূর্তেই মনে পড়ল পলকের পাগলামির কথা। লজ্জায় মাথা নিচু করে হাসল সে। পায়েল অবাক হয়ে চেয়ে রইল। হে মা, তুমি তো ব্লাশ করছো। লাভ ম্যারেজ নাকি? বর খুব ভালোবাসে? তপা লজ্জায় মরে যাওয়ার যায় অবস্থা। মুখে কোনো শব্দ করছে না দেখে পায়েল পুনরায় বলল, আমাকে মা ভেবে বলতে পারো, আমি তো তোমাকে মেয়েই ভাবি। দেখো না, জোর করে বসিয়ে রেখে কথা বলি। তুমি হয়তো বিরক্ত হও এটা ভেবে যে মহিলার কোনো কাজ নেই, খালি আজাইরা বক বক করে। তপা মুখ তুলে তাকালো, তাড়াহুড়ো করে বলল, এরকম কিছু না আন্টি, আমারও আপনার সাথে গল্প করতে ভালো লাগে। সেই জন্য তো আজও আমি কেক ডেলিভারি দিতে এসেছি। ডেলিভারি বয় ছিল তবুও আসল উদ্দেশ্য তো আপনার সান্নিধ্য পাওয়া। পায়েল তাজওয়ার মুচকি হাসলেন। তপা পুনরায় বলল, লাভ ম্যারেজ আন্টি, তবে আমি এখনো জানি না ভালোবাসি কিনা। তবে তাকে হারালে বোধহয় আর বাঁচবো না। অতপ্রতভাবে জড়িয়ে গেছে সে আমার জীবনের সাথে। নিঃসঙ্গ জীবনে সে একমাত্র আঁকড়ে ধরার মতন মানুষ। এটাকে ভালোবাসা বলে কিনা জানি না, তবে সে ভালোবাসে, একটু বেশিই ভালোবাসে। তাই তো প্রকৃতির বিরুদ্ধে গিয়েও বিয়ে করে নিয়েছে। পায়েল তাজওয়ার ভাবুক হয়ে বললেন। প্রকৃতির বিরুদ্ধে বলছো কেন? তপা মৃদু হেসে বলল, আমার গায়ে রং দেখেছেন তো, কালো। লোকের কাছে এটা পিতিকিচ্ছিরি, কিন্তু সে চাঁদের মতন। আমি অমাবস্যা হলে সে পূর্ণিমা। এটা প্রকৃতির বিরুদ্ধে নয়। তুমি শ্যামা, মায়াবতী। তুমি জানো তোমার মুখের অদল কতটা মায়া দিয়ে গড়া? কেবল গায়ের রং দিয়ে মানুষ বিচার করতে নেই মা। মানুষের প্রকৃত সৌন্দর্য তার মনের। আমি তোমাকে যতটুকু চিনেছি, তুমি সেই দিক থেকে সবার চেয়ে এগিয়ে। তাহলে কি বলবে জানি না, এই সৌভাগ্যবান কে যে তোমাকে পেয়েছে। তবে আমার আফসোস হচ্ছে, জানো কেন আরো আগে আমাদের পরিচয় হলো না? তপা অবাক হয়ে চেয়ে রইল। এমন মানুষও হয়? পায়েল পুনরায় বললেন, বিয়ে তো হয়েই গেছে, চেষ্টা করবে স্বামীকে ভালোবাসতে। তারা তো কেবল ভালোবাসারই আশা করে। তুমি বললে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, তার মানে মারাত্মকভাবে ভালোবাসে তোমাকে। তোমারও উচিত তার প্রাপ্য ভালোবাসাটুকু তাকে প্রদান করা। কাপ্পন্য করো না কেন, কেমন? তপা লাজুক হেসে মাথা নাড়ালো। পায়েল তাজওয়ারও মৃদু হাসলেন, বললেন, তাকে একবার নিয়ে এসো এখানে, দেখে চোখ জুড়াবো। তপা মাথা দুলিয়ে সায় জানালো, মনে মনে বলল, আপনি যদি পুরোটা জানতে পারতেন তবে বুঝতে পারতেন প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কথা কেন বলছি। কিন্তু আফসোস বলতে পারলাম না। আমি জানলে হয়তো তার প্রতি শ্রদ্ধাবোধ আরো বেড়ে যেত। অফিসে বসে ধ্যানে মগ্ন হয়ে ল্যাপটপে চোখ বোলাচ্ছিল পলক। কিছু সমস্যার সমাধান করার প্রয়াস চালাচ্ছিল সে। হঠাৎ মনোযোগে বিঘ্ন ঘটে ফোনের শব্দে। স্ক্রিনে সজলের নম্বর দেখে মুহূর্তে মেজাজটা বিগড়ে যায়। কিছু উচ্চ বাক্য শুনিয়ে দেওয়ার অদম্য ইচ্ছে নিয়ে মোবাইলটা স্ক্রিনে স্লাইড করে কানে তুলে নিল সে। কিন্তু মুখের শব্দ বের করার আগেই সজল হন্তদন্ত হয়ে বলল, ভাই, ভাবি কোথায়? পলক ভ্রু কুচকে ফেলল। সিরিয়াসলি ভাবির খবর নিতে গাম্বাটটা অফিস টাইমে কল দিয়েছে? পরক্ষণেই কিঞ্চিত উত্তেজিত শোনা গেল সজলের কণ্ঠ। ভাই, ভাবি কোথায়? ভার্সিটিতে আসেনি তো? পলক চমকালো। কি হয়েছে ভার্সিটিতে? উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে ভার্সিটিতে?
বলেই ঘড়ির দিকে তাকালো, পুনরায় বলল, তপা ভার্সিটিতেই আছে এখনো। কি হয়েছে বলবি তো? ঝামেলা হয়ে গেছে ভাই, আততায়ীরা হামলা করছে, টিভিতে দেখাচ্ছে। পলক রিমোট হাতে নিতে নিতে বলল। তুই কোথায়? সজল ব্যথিত গলায় বলল, আমি আটকে গেছি ভাই, ক্যান্টিনের দরজা বন্ধ করে আটকাইয়া দিছে হারামজাদারা। পলক ফোন কেটে দ্রুত তপাকে কল করলো। দুবার বেজে কেটে গেল। এর মধ্যে টিভি স্ক্রিনে ভার্সিটির ভয়ঙ্কর দৃশ্য অবলোকন করে নিয়েছে সে। কল করতে করতেই হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লো অফিস থেকে। চতুর্থবারে কল ধরলো তপা, শান্ত কণ্ঠে বলল। হ্যাঁ বলুন। পলক তপার কথা শুনে খানিকটা স্বস্তি পেল, বলল, তুমি কোথায়? তপা নিজেকে শান্ত রেখেই বলল, ক্লাসে। কেন, কি হয়েছে? পলক চমকে উঠল তপার অবস্থান ভার্সিটিতে শুনে। তীব্র অধিকার বোধ নিয়ে বলল, যেখানে আছো ওখানে থাকবে, খবরদার বের হবে না, আমি এক্ষুনি আসছি। তপা কেঁপে উঠল। এতক্ষণ যাবৎ নিজেকে শান্ত রাখার প্রচেষ্টা মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গড়িয়ে পড়ল ভূমিপৃষ্ঠে। উত্তেজিত গলায় পড়ল, আপনি আসবেন না, এখানে অবস্থা ভালো না, আসবেন না আপনি, দোহাই আপনার। পুরো কথা শেষ করার আগেই পলক গম্ভীর কণ্ঠে বলল। আমি আসছি। স্তব্ধ হয়ে গেল তপা। হাত পা ক্রমশ কাঁপতে শুরু করেছে তার। সে তো দিব্যি সুস্থ স্বাভাবিক আছে, নিরাপদে আছে, কিন্তু পলক তো ঝামেলা হওয়া জায়গা পেরিয়ে আসবে। যদি কিছু হয়ে যায়। তপা স্থির থাকতে পারল না। নিঃশেষ সত্ত্বেও বেরিয়ে এলো দ্রুত পায়ে। 6 তলা থেকে লিফটের অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে ক্রমশ এগিয়ে গেল মাঠের দিকে। পলক দিক বিদিক শূন্য হয়ে কেবল ভার্সিটির দিকেই চালনা করছে নিজের শখের বাইকের চাকা। সর্বোচ্চ গতিতে ছুটে চলেছে নিজ গন্তব্যে। জানা নেই কি আছে ভবিতব্যে। ক্যাম্পাস থেকে গড়ানো 2 ফোঁটা রক্ত হাতের সাহায্যে মুছে ভয়ার্থ চোখে তাকিয়ে রইল পলকের দিকে। পলক তখন অগ্নিশর্মা হয়ে তপার দিকেই নিষ্পলক চেয়ে আছে। তপা শুকনো গলায় ঢোক গিলে নিচের দিকে তাকালো। হাত কচলাতে লাগলো অনবরত। চমকে উঠল আকস্মিক হাতের কবজি শক্ত হাতের বাঁধনে বাঁধা পড়ায়। চোখ তুলে দেখার আগেই হ্যাচকা টান পড়ল হাতে। প্রায় দৌড়ে যেতে লাগলো পলকের পিছু পিছু। পলক গিয়ে থামলো একেবারে লাইব্রেরির সামনে। দরজা হাট করে খোলাই ছিল। ভেতরে জনাবিষেক ছাত্রছাত্রী। ভেতরে ঢুকে গলা ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ঝামেলা মিটে গেছে, তোমরা যেতে পারো এখন। দ্বিরুক্তি করতে চাইলেও পলকের মুখাবয়ব দেখে সাহস করল না কেউই। তপাকে বসিয়ে নিজেই কাঁধ থেকে ব্যাগ টেনে নিল। চেইন খুলে খুঁজে নিল কাঙ্ক্ষিত বক্সটি। মিনি ফার্স্ট এইড বক্স। তপা মাথা নিচু করে থাকলেও আর চোখে দেখল পলকের কাণ্ড কারখানা। বক্স খুলে তুলো নিয়ে পরিষ্কার করতে লাগলো কেটে যাওয়া জায়গাটুকু। তপা নড়াচড়া করলে মুখে কিছু না বলে চোখ দিয়ে শাসালো। এতে তপা ইচ্ছা করেই আরো বেশি করে নড়তে শুরু করলো। ভাব করতে লাগলো এমন যে সে ব্যথা পাচ্ছে। শুধু ব্যথা নয়, একদম মরে যাচ্ছে এমন ব্যথা। পলক একটু নরম হলো এবারে। ওষুধ লাগিয়ে দেওয়ার সময় মুখ এগিয়ে ফু দিয়ে দিল। তপা পুলকিত হলো। এক নজরে তাকিয়ে রইল পলকের মুখের দিকে। পলক বোধহয় বুঝতে পারল তপার দুষ্টুমি। আবার অগ্নিমূর্তি ধারণ করলো চোখের পলকেই। আমি বারণ করার পরেও তুমি বের হওয়ার সাহস কোথায় পেলে? গম্ভীর পুরুষালী কণ্ঠে এহেন কথা শুনে তপা কেঁপে উঠল। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। শুকনো গলায় আবারও ঢোক গেল। পলক হুঙ্কার দিয়ে বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে, সাহস হলো কি করে? যদি কিছু অঘটন হয়েছে তো? বলেছিলাম আমি আসছি, পাকনামি করতে কে বলেছে? তপা মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, যদি আপনার কিছু হয়ে যেত তবে? একটা বাক্যেই পলক কিছুটা শান্ত হয়ে গেল যেন। চোখ ছোট ছোট করে বলল, আবার কি হবে? আর হলেই বা তোমার কি? আপনি যখন আসার কথা বলেছিলেন তখনও বোধহয় ঝামেলা থামেনি। আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত।
আপনি জানেন না কতটা নৃশংসভাবে মেরেছে ওরা কয়েকজনকে। রক্তে লাল হয়ে গেছিল তাদের শরীর। আমি দেখে রুমে এসে খাপটে মেরে বসেছিলাম। হাত পা কাঁপছিল ওদের দেখেই, কিন্তু এর মধ্যে আপনি বললেন আসবেন। আমি বুঝতে দিতে চাইনি এখানে ঝামেলা হচ্ছে, কিন্তু আপনি তো আগেই জেনে বসে আছেন। আপনার আসার কথা শুনে আমি দিক বিদিক ভুলে বেরিয়ে পড়েছিলাম। ওই রকম রক্তাক্ত অবস্থায় আপনাকে দেখলে আমি সইতে পারবো না, তাই তো অন্য হয়ে চেষ্টা করছিলাম আপনি আসার আগেই বের হতে, কিন্তু যেতে আর পারলাম কই। তার আগে সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়ে বসে আছে। পলক ভ্রু কুচকে তাকালো, বলল, তুমি আমার সেফটির জন্য নিজে বিপদে পড়তে যাচ্ছিলে, আর এত দ্রুত সিঁড়ি বেয়ে নামতে কেন গেলে? তোমার কি কিছু মনে থাকে না তিয়াশা? কিছুদিন আগে পা ভেঙে ঘরে বসেছিলে, ভুলে গেলে? এত কিসের তাড়া তোমার? আর যদি পড়ে না যেতে, তাহলে বাইরে মারামারির ভিড়ে তুমিও আঘাত পেয়ে বসতে। ওরা যদি তোমাকে অ্যাটাক করতো তাহলে? তপা মৃদু হাসল, ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ধরে রেখেই বলল, আপনি আমায় হারানোর ভয়ে সিটিয়ে গেছেন, অথচ আপনার আমি ছাড়া সবই আছে, মা বাবা পরিবার সব। কিন্তু আমার তো এই পলকটা ছাড়া আর কিচ্ছুটি নেই। আঁকড়ে ধরে বাঁচার মতন একটা শিকড় বাকড়ও নেই। শিকড়হীন আমি তো কেবল আঁকড়ে ধরার জন্য আপনাকেই পেয়েছি। কি করে বসে থাকতাম? পলক নির্নিমেষ তাকিয়ে রইল, কাটা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বলল, যাই হয়ে যাক না কেন, আর কখনো এমন খামখেয়ালি সিদ্ধান্ত নেবে না। তোমার কোনো ধারণা আছে তোমাকে ওভাবে তালমাতাল পায়ে হাঁটতে দেখে আমার কি অবস্থা হয়েছিল? এতটুকু নরম গলায় বললেও আবারও কঠিন হলো কণ্ঠস্বর। থমথমে গলায় বলল, আর একদিন সিঁড়ি দিয়ে নামলে আমি নিজ দায়িত্বে তোমার পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। পলক তাজওয়ার কখনো শুকনো থ্রেড দেয় না, মাইন্ড ইট। তপা পলকের চোখের আড়ালে ঠোঁট টিপে হাসল, মুখটা উঁচু করে পলকের খোঁচা খোঁচা দাড়ির ওপর টুক করে ঠোঁট ছুঁয়ে দিল। চমকে তাকালো পলক, চোখে জড়িয়ে আছে একরাশ বিস্ময়। তপা পলকের চাহনি দেখে মিটি মিটি হাসছে। এসব কোথেকে শিখলে? তপা ভ্রু কুচকে বলল। কোন সব? পলক মৃদু স্বরে বলল, এই যে রাগ ভাঙাতে চুমু দেয়া, এসব তো আমি শিখাইনি। তপা ঠোঁট টেপে হেসে বলল, শিখেছি আর কি। পলক চোখ ছোট ছোট করে তাকালো, বলল, এইসব কোথেকে শিখলে? তপা বাঁকা হেসে বলল, ওই তো আমাদের ব্যাচমেট একটা ছেলে আছে সেই। পলক ভ্রু কুচকে ফেলল, চোখ ছোট ছোট করে বলল, চড়িয়ে গাল লাল করে দেব বেয়াদব্য। আমার ছেলের গল্প শোনানো হচ্ছে। তপা মুখ এগিয়ে গাল পেতে দিয়ে বলল, প্লিজ। পলক মৃদু হাসল, বলল, চলো, এখানে মারা যাবে না, বাসায় চলো, তারপর দেখছি কতক্ষণ এই টসটসে গাল দুটো লোড নিতে পারে। তপা চোখ ছোট ছোট করে তাকালো। পলক পুনরায় বলল, রাগ ভাঙানোর টেকনিক তো তুমিই শেখালে, এবার বুঝবে পলক তাজওয়ার কি জিনিস। তপা হাসলো, চুল ঠিক করার ভান করে বলল, ভুলে যাবেন না আমিও পলক তাজওয়ারের বউ, তিশা তাজওয়ার। সো আমার সাথে নো পাঙ্গা। তপা সিঁড়ি বেয়ে নামার সময় বেখেয়ালি হয়ে পা পড়ে যায় দুধাপ পরের সিঁড়িতে, যার দরুন কপাল গিয়ে লাগে রেলিং এর সাথে। মুহূর্তে চাপা আর্তনাদ করে ওঠে তপা। কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে আবার উঠে দাঁড়ায়, টালমাটাল পায়ে এগিয়ে যায় গেটের দিকে। পলক ভার্সিটির প্রধান ফটক পেরিয়ে দেখতে পায় গুটি কতক ছাত্রছাত্রী তর্ক বিতর্ক করছে। পলক আসার আগেই পুলিশ এসে ব্যাপারটা সামলে নিয়েছে। অ্যারেস্ট হয়েছে কিছু শিক্ষার্থী, কিছুজন হসপিটালে। আততায়ী হামলার রেশ ধরে সংঘাতে লিপ্ত হয়েছে ভার্সিটির দুই ছাত্রদল। এক পক্ষের দাবি অপর পক্ষ ভার্সিটির কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আততায়ীদের কাছে লিক করে দিয়েছে। অপর পক্ষের দাবি তারা এ কাজ করেনি, বরং অপর পক্ষই জড়িত এই আকস্মিক হামলার সঙ্গে। এটা নিয়েই চলছে বাক বিতর্ক। এক পর্যায়ে হাতাহাতি, তারপর হঠাৎই হামলা করেছে আততায়ীরা। প্রথমে ক্যান্টিন সহ কিছু রুম তালাবন্ধ করে দিয়েছে, তারপর অতর্কিতে আঘাত করেছে। জনবহুল জায়গা পেরিয়ে আসতেই তপার দেখা পায় পলক। ছোট ছোট পায়ে দ্রুত এগিয়ে আসার প্রয়াস চালাচ্ছে সে।
পলক সামনে দাঁড়াতেই চোখ পিট পিট করে তাকিয়ে রইল। পলকের চোখ প্রথমেই আটকে গেল কপালের কাটা জায়গাটাতে। খানিকটা রক্ত লেগে আছে বাম ভ্রুর ওপর। ক্ষত তেমন গভীর না হলেও রক্ত ঝরছে স্বল্প পরিমাণে। তপা পলককে দেখে উদ্বিগ্ন হয়ে বলল, আপনি ঠিক আছেন? পলক কিছু না বলে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল কপালের দিকে। মুহূর্তেই রগগুলো দপদপ করে উঠল। গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, কপালে রক্ত কি করে বের হলো? তপা কেঁপে উঠল, কাপা গলায় বলল। কেটে গেছে। পলক ফুঁসে উঠল, কণ্ঠের তেজি ঠাট বজায় রেখেই বলল, কাটলে রক্ত বের হয় সেটুকু বোঝার মতো জ্ঞান আমার আছে। কাটলো কি করে সেটা জিজ্ঞেস করেছি। সিঁড়ি থেকে অসাবধানবশত পড়ে গিয়েছিলাম। আর একটা শব্দও করেনি পলক, কেবল অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল। কেন্দ্রীয় কারাগারের অন্ধকারাচ্ছন্ন স্যাঁতস্যাঁতে রুমে বসে আছে মামুন। ভাঙা হাতের আঙুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে সে। সাদা ব্যান্ডেজের ভেতরে কুটকুট করে কামড়াচ্ছে সারাক্ষণ। থালায় পড়ে থাকা দুটো মোটা রুটির দিকে তাকিয়ে রইল অনিমেষ। হাজেরা বেগম অনুমতি পেয়ে মামুনের কক্ষের সামনে এসে দাঁড়ালেন। চোখে আজ মায়ার বদলে ঘৃণা ঝরে পড়ছে তার। একরাশ ক্রোধ নিজেদের শক্তিতে বেরিয়ে আসতে চাইছে। সামনে কারো উপস্থিতি টের পেয়ে মামুন চোখ তুলে তাকালো। হাজেরা বেগমকে দেখে আবার মাথা নিচু করে ফেলল। হাজেরা বেগম নিজের ভেতরে থাকা ঘৃণার পাহাড় সরিয়ে রেখে ডাকলো, মামুন। মামুন তাকালো, তবে তার কণ্ঠনালী থেকে উচ্চারিত হলো না কোনো শব্দ। হাজেরা বেগম আবারও ডাকলেন, কিন্তু মামুন এলো না। নিরাশ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলেন তিনি। 10 বছরের বিনাশ্রম কারাগার জীবনের মাত্র 7ম দিন চলছে। বাকি আরো 9 বছর 358 দিন। আপনি কি আজ আসতে পারবেন? পলক ভ্রু উঁচিয়ে বলল। কোথায়? তপা ওনায় গিট দিতে দিতে বলল, তাজমহলে। মানে আজ এখানে থাকতে পারবেন? পলক কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, পারবো, কিন্তু আসতে রাত হবে, অনেক কাজ পেন্ডিং হয়ে আছে। তপা মাথা নাড়িয়ে অভিজ্ঞতার মতো বলল। ঠিক আছে, আমি অপেক্ষা করব। বাইক স্টার্ট দিয়ে আবার চলে গেল পলক। এসেছিল তপাকে পৌঁছে দিতে। পৌঁছেই আবার চলে গেল নিজ গন্তব্য অফিসে। আসমানি রঙা শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে তপা। ভীষণ লজ্জা লজ্জা করছে তার। ইচ্ছে করছে কম্বলের তলায় লুকিয়ে থাকতে, যেন মুখটা আবৃত থাকে এই ধরাধামের প্রতিটি সৃষ্টির থেকে। কলিং বেল বাজতেই তপা হক চকিয়ে গেল। মনে মনে নিজেকে সাহস জোগালো। আর অপেক্ষা করতে লাগলো পলকের রিয়াকশন দেখার। আচ্ছা, সে কি চমকাবে, একটুখানি থমকে দাঁড়াবে, নাকি ঘোর লাগা চোখে মোহনীয় কণ্ঠে বলবে, ধ্বংস আজ আমি তোমাদের। লতিয়ে চলা লজ্জাবতী লতিকার মতো লাজে রাঙা রূপে নিজেকে উপস্থাপন করেছে তপা। না, সে চায়নি এমন লজ্জা রাঙা রূপে নিজেকে রাঙাতে। প্রকৃতি চেয়েছে, তাই তো দরজা খুলে পলকের অবাক হওয়া মুখশ্রী দেখেই নিজের লাজে রাঙা রূপ বেরিয়ে এসেছে। উস্কে দেবার জন্য পলকের দুষ্টু চোখের দুষ্টু নজর তো আছেই। কলিং বেলের শব্দ পেয়ে গুটি গুটি পায়ে গিয়ে দরজা খুলে দিয়েছে তপা। পলক এক নজর তাকিয়ে আর চোখ ফেরানোর সুযোগ পায়নি। আটকে গিয়েছে তপার ওপর, নিবদ্ধ হয়েছে সেখানে। তপা লাজুক হেসে খোলা চুলোর এক অংশ কানের পেছনেই গুজে নিল। পলক ঘোর লাগা কণ্ঠে বলল, আমাকে কি মেরে ফেলার পায়তারা করছো তুমি? তপা কিছু বলল না, কেবল ঠোঁট প্রসারিত করে হাসল। দরজার সামনে থেকে খানিকটা সরে পলকের আসার জায়গা করে দিল। পলক ভেতরে ঢুকে ল্যাপটপের ব্যাগ রাখতেই নজর গেল বিছানার উপর। সেখানে লাল চাদরের উপর শোভা পাচ্ছে অসংখ্য সাদা গোলাপের পাপড়ি। শোভা বর্ধনের পাশাপাশি সুগন্ধিত ভরে যাচ্ছে হৃদয়। পলক বিছানা থেকে নজর সরিয়ে তপার দিকে তাকালো। সে চাহনিতে মাদকতা মেশানো। তপার অন্তরাত্মা কেঁপে উঠল। এতক্ষণ অদম্য সাহসী সৈনিকের মতো থাকলেও এখন পরাজিত সৈনিকের মতো গুটিয়ে যাচ্ছে। পলক বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। তপার দিকে তাকিয়ে হাঁসফাঁস করতে লাগলো। কণ্ঠে কোমলতা যোগে বলল, তুই মেরে ফেলবে নাকি আজ? তপা কিছু বলল না, কি বলবে ভেবে পেল না।
এতক্ষণ মনে মনে কথার বর্ষা সাজিয়ে রাখলেও পলকের সামনে তা কণ্ঠনালী ভেদ করে বাহিরে নিশ্চিত হতে পারছে না। তপা পেছালো, এক পা দুপা করে পিছিয়ে রুমের বাহিরে বেরিয়ে এলো। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। বিয়ে হয়ে গেছে অনেকগুলো দিন তো হলো, আর কত? এবার পলকের কাছে ধরা দেওয়াটা জরুরি। পায়েল তাজওয়ারের কথাগুলো মাথায় ঘুরতে লাগলো তার। তাকে ভালোবাসতে আর কার্পণ্য করবে না তপা, সেটা হোক শারীরিক বা মানসিক। তপার মনের গোপন কক্ষে পলক বেশ পাকাপোক্তভাবেই নিজের জায়গাটা করে নিয়েছে, সেটা স্বীকার করতে আর কোনো সংকোচ নেই তপার। আজ ভার্সিটিতে ঘটা ঘটনার পর তপার আর কোনো দ্বিধাও নেই ভালোবাসা নিয়ে। তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে আছে পলক। আজ সে চিৎকার করে পুরো পৃথিবীকে জানিয়ে দিতে পারে তার ভালোবাসার কথা। সে ধন্য, আজ ধন্য তার মনের সুপ্ত অনুভূতিরা। নৈশভোজের পর তপা মৃদু স্বরে শুধালো, আপনাকে কিছু বলার ছিল আমার, বলবো? পলক চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দিয়েছিল। তপার কথা শুনে চোখ খুলল, মসৃণ কণ্ঠে বলল, আমাকে কিছু বলতে হলে তোমার অনুমতি নিতে হবে না, যখন যা ইচ্ছে অনায়াসে বলে দিবে। তপা দুদণ্ড জিরিয়ে নিল, হাত কচলাতে লাগলো অনবরত। পলক ভ্রু কুঁচকে ফেলল, উৎকণ্ঠিত গলায় বলল, তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট তিয়াশা? কি হয়েছে? আর হঠাৎ করে তুমি এমন আচরণ করছোই বা কেন? শাড়ি, ফুল, এসব কেন? আমি কিন্তু তোমাকে এসব নিয়ে কিছু বলছি না এখনই। তোমার যতদিন সময় লাগে তুমি নাও, আগে নিজেকে সামলে নাও, ধাতস্থ করো এই সম্পর্কে। আমার অস্তিত্ব ধারণ করো নিজের অস্তিত্বের সঙ্গে। আগে আমাকে ভালোবাসো নিজের সবটুকু সত্তা দিয়ে, তারপর না হয়। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। চোখ বন্ধ করে বলল তপা। পলকের কথা মাঝ পথেই থেমে গেল। বিস্ময়কর লেচনে তাকিয়ে রইল, কাপা কাপা গলায় বলল, কি বললে? তপা এবার পলকের চোখে চোখ রাখলো, দৃঢ় কণ্ঠে বলল, আমি ভালোবাসি আপনাকে, জানি না কখন কিভাবে, কিন্তু ভালোবাসি। হয়তো বিয়ের আগে থেকে অথবা বিয়ের পরে, কিন্তু ভালো যে বাসি এটা সত্যি। আপনি ছাড়া আমি অচল, এটা খুব ভালো করে টের পেয়েছি আজ। ভার্সিটিতে কিছু সময় আমার মনে হচ্ছিল আমি বোধহয় মরেই যাচ্ছি। এরকম দম বন্ধ করা পরিস্থিতিতে আমি কখনোই পড়িনি। আপনাকে হারানোর ভয় আমাকে গিলে ফেলছিল। আমি নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না। সবটা বোধহয় আপনাদেরই উৎসর্গিত হয়ে গেছে। হারানোর ভয় পাওয়া কাছে এলে খুশির জোয়ার ভাষা, নিজের অস্তিত্ব ধারণ করা, কিছু সময় না দেখলেই মনটা উচ্চাটন করা, এগুলা কি ভালোবাসার বহিঃপ্রকাশ? একেই কি ভালোবাসা বলে? এটা যদি ভালোবাসা হয় তাহলে আমি আপনাকে ভালোবাসি, প্রচন্ড রকম ভাবে ভালোবাসি। পলক নিষ্পলক চেয়ে দেখলো তপার আবেগ ঝরানো মুখ, মগ্ন হয়ে শুনল আবেগ ঝরে পড়া কণ্ঠস্বর। মুখে কিছু না বলে দুহাত বাড়িয়ে দিল সম্মুখে। তপা যেন অপেক্ষা করছিল এই মুহূর্তটার। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল পলকের বাহুডোরে। পলকও পরম আদরে আগলে নিল উষ্ণ আলিঙ্গনে। কিছু সময় অতিবাহিত হলো এভাবেই, উষ্ণ স্পর্শে লেপ্তে থেকে, একে অপরের ভালোবাসা অনুভব করে, পাল্লা দিয়ে চলা বুকের ভেতরের কাঁপনগুলো গুনে। কয়েক প্রহর পর তপা পলকের লোমশ বুকে নাক ঘষতে ঘষতে জোরালো গলায় বলল, আমার কালো রাতগুলো রঙিন আলোয় ভরিয়ে দিন, নির্ঘুম ভয়াবহ রাতগুলো কোমল পর্ষে সাজিয়ে দিন, ভয়ঙ্কর স্বপ্নগুলো সরিয়ে নতুন প্রাণ সঞ্চার করুন। আমি সব ভুলে বাঁচতে চাই মিস্টার তাজওয়ার। আপনার ভালোবাসায় মাথোহারা হতে চাই, আপনার সংস্পর্শে আগুনে জ্বলে পড়ে ভস্ম হতে চাই। পলক যেন অপেক্ষা করছিল এই ক্ষণের। এতক্ষণ বিড়াল ছানার মতো গুটি সুটি মেরে লেপ্টে থাকা তপার মগ্ন হলো সে। গাঢ় থেকে গাঢ়তর হলো স্পর্শ। সোফা ছেড়ে ঠাঁই হলো গোলাপের জড়ানো বিছানায়। কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে বিশাল দেহি গাছের পাতা যেভাবে উড়ে ভাসে, তার থেকেও বেশি জোরে উঠছে ভাসছে দুজনে। ভাসিয়ে নিয়ে গেল কিছু উষ্ণ আলিঙ্গনে পিষে। গভীর সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যেতে লাগলো অনবরত। উষ্ণ আলিঙ্গনে চাপা পড়ল কিছু অব্যক্ত কথা, কিছু সুখময় আর্তনাদ। পলকের ঘন হয়ে যাওয়া কণ্ঠে কেবল উচ্চারিত হলো কিছু শব্দ। আমি কোনো ভুল করছি না তো কৃষ্ণময়ী?
উত্তরে কোনো শব্দ উচ্চারিত হয়নি তপার কণ্ঠনালী ভেদ করে। কেবল আঁকড়ে ধরল পলকের পিঠ। পলক নিজের উত্তর পেয়ে গেল, তাকে আর পায়কে। মুহূর্তেই যেন চঞ্চল হয়ে উঠল সে, মাতিয়ে দিতে থাকলো উষ্ণ স্পর্শে। সকালের প্রথম প্রহর, অন্ধকারকে বিদায় জানিয়ে আলোর ছটায় ভরে গেছে ধরিত্রী। সূর্য মামা প্রহর গুনছে উদিত হওয়ার জন্য। পাখিরা কিচির মিচির করে জানান দিচ্ছে ভোর হওয়ার। তপার চোখ পিটপিট করে তাকালো, নিজেকে শক্ত হাতের বাঁধনে আটকে থাকতে দেখে ঘাবড়ে গেল না আজ, বরং রাতের করা পাগলামির কথা স্মরণ আসতেই লজ্জায় রাঙা হলো। কান গরম হয়ে গেল মুহূর্তেই। পলকের বাহু ধরে থাকতেও ভীষণ লজ্জা করছে তার। কৌশলে বাহুডোর থেকে বেরিয়ে আসতে চাইলেও সম্ভব হলো না, আরো শক্ত বাঁধনে বাধা পড়ল। পলক ঘুমের ঘোরেই কোল বালিশের মতো পেঁচিয়ে ধরল তাকে। তপার শ্বাস আটকে আসার উপক্রম, বাধ্য হয়ে নাড়াচাড়া করতে শুরু করলো। পলক ঘুমের ঘোরেই ভ্রু কুঁচকে ফেলল। তপা তা দেখে মিটি মিটি হাসছে, আঙুল চালিয়ে কপালের ভাঁজগুলো অদৃশ্য করার চেষ্টায় সে। চোখ বুলিয়ে পলকের কপাল থেকে শুরু করে ভ্রু, চোখ, নাক, গাল, ঠোঁট স্ক্যান করতে লাগলো। হঠাৎ চোখ আটকে গেল ঠোঁটের ওপরের ঠোঁটে কাটা দাগ। মনে পড়ল সেদিনের বলা কথা, বিড়বিড় করে বলল,